মহিলারূপ্য নগরে বাস করত এক বণিক। তার নাম বর্ধমান। বর্ধমানের ঘরে ছিল দুটি জোয়ান ষাঁড়, সঞ্জীবক আর নন্দনক তাদের নাম। মথুরায় যাওয়ার পথে তাদেরই সে গাড়িতে জুতে নিল। এমন সময় ঘটল বিপদ। চলতে চলতে যমুনার জলা জমিতে পা পুঁতে গেল সঞ্জীবকের। সে সঞ্জীবকের জন্য কয়েকজন পাহারাদার ঠিক করে সমস্ত দলটিকে নিয়ে চলে গেল। দুদিন পরেই মথুরায় এসে পাহারাদারেরা খবর দিল সঞ্জীবক বেচারা মারা গেছে। সে অনেক খরচ করে ভালো পুরোহিত দিয়ে সঞ্জীবকের শ্রাদ্ধ শান্তি করালো। এদিকে সঞ্জীবকের আয়ু কিন্তু ফুরোয়নি। কদিনের মধ্যে তার পা ভালো হয়ে গেল। সে একদিন যমুনার ধারে গেল। সেখানে পান্নার মতো কুচি কুচি ঘাসের ডগা খেয়ে তার শরীর আবার আগের মতো তেজিয়ান হয়ে উঠল। সে তখন মনের সুখে যমুনার পাড়ে ঘুরে বেড়ায় আর থেকে থেকে আষাঢ়ের মেঘের মতো গর্জন করে ওঠে। সেদিন হয়েছে কি, বনের পশুদের রাজা সিংহ, তার নাম পিঙ্গলক, দলবল নিয়ে যমুনায় জল খেতে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। দূর থেকে ভেসে আসা সঞ্জীবকের গম্ভীর আওয়াজ তার কানে গেছে। সেই শব্দে পিঙ্গলকের বুক দুরদুর করে উঠল। সিংহের পেছনে সবসময় ঘুরঘুর করত দুই শেয়াল। চাকরি গেছে, হারানো চাকরি ফিরে পাবার ধান্দায় এখন দূরে দূরে ঘুরঘুর করে। তাদের একজনের নাম কর্টক, অপরজন দমনক। পিঙ্গলকের ব্যাপারটা তাদের নজরে পড়ল। দমনক লাফাতে লাফাতে চলে এলো পিঙ্গলকের কাছে। বলল, মহারাজ, জানোয়ারটি যে সে নয়, খোদ শিব ঠাকুরের বাহন ষাঁড়। পিঙ্গলক বলল, তা তুমি কি বললে শুনি? দমনক বলল, বললাম আমাদের প্রভু পিঙ্গলক হচ্ছেন দেবী চণ্ডিকার বাহন। যখন এখানে এসেছেন তখন আপনি আমাদের অতিথি। চলুন তাহলে, প্রভুর সঙ্গে ভাইয়ের মতো এক জায়গায় থাকবেন। শুনে পিঙ্গলক খুশি হয়ে দমনকের পিঠ চাপড়ে বলল, বাহ, ঠিক আমার মনের কথাটি বলেছ। তোমারই মন্ত্রী হওয়া সাজে। যাও, যত তাড়াতাড়ি পারো তাকে নিয়ে চলে এসো। দমনককে তখন আর পায় কি? মহারাজ সিংহ এতদিনেই মুখ তুলে চেয়েছে। সে নাচতে নাচতে সঞ্জীবকের কাছে গিয়ে হাজির হলো। বলল, সব ব্যবস্থা পাকা করে এসেছি বন্ধু, আর ভয় নেই, এবারে চলো। তবে একটা কথা তোমাকে দিতে হবে, সিংহের খাতির পেয়ে অহংকারে আমাকে পরে তুচ্ছতাচ্ছিল্য করবে, সেটি কিন্তু হবে না। আমার সব কথা তোমাকে মেনে চলতে হবে। আমিও মন্ত্রী হয়ে তোমার পরামর্শ মতো রাজ্য চালাবো। সঞ্জীবক বলল, ভাই, তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু সিংহকে একটু সামলে সুমলে রাখবে। দমনক তখন সঞ্জীবককে সঙ্গে নিয়ে সিংহের কাছে চলে এলো। দুজনে আলিঙ্গন করে পাশাপাশি বসে অনেকক্ষণ ধরে নানা কথা বলল। দেখতে দেখতে দুজনের মধ্যে খুবই ভাব জমে উঠল। পিঙ্গলক একসময় বলল, তুমি মনে কোনো ভয় ডর রেখো না। এই বনে কেউ তোমার কোনো ক্ষতি করবে না, তবে সবসময় আমার কাছাকাছি থেকো। এরপর পিঙ্গলক সদল বলে যমুনার জলে নেমে জল খেয়ে আবার বনে এসে ঢুকল। পরদিন পিঙ্গলক দমনক আর কর্টককে পাশে ডেকে এনে সবাইকার সামনে তাদের মন্ত্রীর পদে বহাল করল। তারপর সঞ্জীবকের সঙ্গে গল্প করতে বসে গেল। 1 মাস যেতে না যেতে সিংহ আর ষাঁড়ে গলায় গলায় ভাব জমে উঠল। দুজনে একসঙ্গে থাকে, বেড়ায়, গল্প করে, ঘুমোয়। তারা যখন গল্প করতে বসে তখন কর্টক দমনকেরও হুকুম নেই সেখানে যাওয়ার।
রাজ্যও তারা দুই শেয়ালে চালায়। পিঙ্গলক চেয়েও দেখে না। পিঙ্গলক আর শিকারে বেরোয় না, তাই কট্টক আর দমনকের খাওয়া জোটে না। অন্য সমস্ত পশুরও একই অবস্থা। তারা একদিন খিদের জ্বালায় দিশেহারা হয়ে পালিয়ে গেল। দমনক নিরুপায় হয়ে ভাবতে বসল, কি করা যায়। কট্টক বলল, তুমিই তো নিজের হাতে করে আগুন নিয়ে এসেছো, এখন ভোগো। দমনক বলল, কথাটা ঠিকই বলেছ, তবে ওদের মধ্যে ভাব যখন আমিই গড়েছি, সে ভাব ভাঙতেও আমি জানি। বুদ্ধি খেলাতে হবে, এই যা। কট্টক বলল, সর্বনাশ, অমন কম্ম করতে যেও না, বিপদে পড়বে। ষাঁড়টা মোটেই বোকা নয়, গায়ের জোরও তোমার আমার 50 গুণ। দমনক বলল, গায়ের জোরে পারবো না বটে, ওকে হারাবো বুদ্ধির জোরে। দেখবে কেমন ষাঁড়কে জব্দ করব আর সিংহকে বোকা বানাবো, দুজনে বেমালুম ছাড়াছাড়ি হয়ে যাবে। কট্টক বলল, বেশ তো, চেষ্টা করে দেখো। কট্টকের সঙ্গে কথা বললেও ঝোপের আড়াল থেকে দমনক নজর রাখছিল সিংহ আর ষাঁড়ের দিকে। এর মধ্যেই সে দেখে নিয়েছে পিঙ্গলককে একা রেখে সঞ্জীবক হেলতে দুলতে যমুনার দিকে চলে গেছে। হয়তো চান টান করতেই গেল। সুযোগ বুঝে সে পিঙ্গলকের সামনে গিয়ে পেন্নাম করে দাঁড়ালো। পিঙ্গলক বলল, কি ব্যাপার, অনেকদিন দেখা নেই যে। দমনক বলল, হুজুর যখন চান না তখন আর এসে কি করব, আজ এসেছি বাধ্য হয়ে। আপনার সর্বনাশ দেখে আর চুপচাপ থাকতে পারলাম না। পিঙ্গলক বলল, কি বলতে চাও বলে ফেল। দমনক হাত কচলে বলল, কি আর বলবো মহারাজ, অপরাধ নেবেন না। আপনার বন্ধু সঞ্জীবকের মাথায় বদমতলব ঢুকেছে, আপনার অনিষ্ট করতে চায়। আমায় বিশ্বাস করে তো কাল আড়ালে ডেকে নিয়ে বলল, তোমাদের পিঙ্গলকের নারী নক্ষত্র সব বুঝে নিয়েছি, ঠিক করেছি ওটাকে মেরে ফেলে আমি পশুদের রাজা হব, তুমি হবে আমার মন্ত্রী। দমনকের কথা শেষ হতে পেল না। পিঙ্গলক গো গো শব্দ করে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। দমনক তাড়াতাড়ি তার চোখে মুখে জলের ঝাপটা দিল। পিঙ্গলক একটু সুস্থ হয়ে উঠে বসে কোনো রকমে বলল, সঞ্জীবক হলো আমার প্রাণের বন্ধু, সে আমাকে মারার কথা ভাবতেই পারে না, এ আমি বিশ্বাস করি না। দমনক বলল, হুজুর, সঞ্জীবক হলো ঘাস খেকো, নখ নেই, দাঁত নেই, গতরটাই যা পাহাড়ের মতো। ওই ঘাস খেকোটাকে ভালোবেসে আপনি কোনো উপকার পাবেন? তাকে দিয়ে যে আপনার শত্রুদের জব্দ করবেন তেমনও হবার নয়। আপনার শত্রুরা খায় মাংস। তাই বলি, নিজের ভালো চান তো আজই একটা দোষ দেখিয়ে ওকে মেরে ফেলুন। পিঙ্গলক বলল, তা আমি পারবো না, নিজের মুখে অভয় দিয়েছি তাকে, তাছাড়া ও আমার বন্ধু। তুমি যাই বলো, সে আমাকে মারতে চায়, মারুক, আমি তার কোনো ক্ষতি করতে পারবো না। দমনক বলল, মহারাজ, কোথা থেকে এসেছে এক ঘাস খেকো ষাঁড়, তার হাল হদিস কিছুই আপনি জানেন না। আর আমরা হলাম আপনার চিরকালের আপনজন। অজানা অচেনা একটা ষাঁড়ের জন্য আপনি আপনার আপনজনদের দূরে ঠেলে দিচ্ছেন। পরকে আপন আর আপনজনদের পর করলে তার ফল যে ভালো হয় না, সে তো আপনি ভালোই জানেন। তাই বলছি, এখনো সময় আছে। পিঙ্গলক বলল, সবই বুঝলাম, কিন্তু সঞ্জীবক যে আমাকে মারতে চায় তার প্রমাণ কি? দমনক বলল, মহারাজ, এতক্ষণ আপনাকে বলিনি, এখন বলছি। কাল সকালেই সে আপনাকে মারবে বলে ঠিক করে ফেলেছে।
দেখবেন চোখ লাল করে, নাক ফুলিয়ে, ঠোঁট কাঁপিয়ে চারদিকে তাকাতে তাকাতে আপনার দিকে এগিয়ে আসছে। তখন দেখে বুঝে যা উচিত মনে হয় করবেন। এই বলে দমনক আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল যমুনার পাড়ে সঞ্জীবকের কাছে। সঞ্জীবক তাকে দেখে খুশি হয়ে বলল, এসো ভাই এসো, তোমার তো দেখাই পাওয়া যায় না, সারাক্ষণ কাজ নিয়েই মেতে আছো। দমনক বলল, বন্ধু, মন ভালো নেই, তাই ছুটে এলাম। একটা কথা বলি, তুমি পারো তো এই বন ছেড়ে অন্য কোথাও চলে যাও, পিঙ্গলকের মতলব ভালো নয়। সঞ্জীবক বলল, ব্যাপারটা কি হয়েছে খুলেই বলো না। দমনক বলল, আজ সিংহ আমায় ডেকে চুপি চুপি বলল, খেয়ে দিয়ে ষাঁড়টার হাতির মতো চেহারা হয়েছে, ওকে মেরে কাল সকালে বনের পশুদের ভোজ খাওয়াবো, তুমি সকলকে নেমন্তন্ন করে দিও। আমি বললাম, সে কি মহারাজ, বন্ধুকে মারবেন? তখন গর্জন করে বলল, কে বন্ধু? ঘাস খেকো ষাঁড় কখনো সিংহের বন্ধু হয়? ঘাস খেকোদের মেরে খাওয়াই তো আমাদের কাজ। কথাটা শুনে আমি সোজা তোমার কাছে ছুটে চলে এলাম। সঞ্জীবক কথাটা শুনে টলতে টলতে বালির ওপর বসে পড়ল। তারপর একটু সামলে নিয়ে বলল, এসব তুমি কি বলছো? যে আমায় ছেড়ে এক দণ্ড থাকতে পারে না, সব সময় আগলে আগলে বেড়ায়, সে কি না? না ভাই, তোমার ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। দমনক মুখ ঘুরিয়ে বলল, বেশ তো, বিশ্বাস করো না, আমার আর কি, বন্ধু বলে ভাবি, তাই এসেছিলাম সাবধান করতে। রাজায় মন্ত্রীতে কথা, এসব তো বাইরের কারো জানবার কথাই নয়। সঞ্জীবক বলল, রাগ করো না ভাই, আমি এবারে বুঝতে পেরেছি, পিঙ্গলক আমায় ভালোবাসে, এতে কোনো ভুল নেই, সে খুবই ভালো, কিন্তু তার সাঙ্গপাঙ্গরা সকলে তেমন নয়। আমার উপর তার টান দেখে সইতে না পেরে নিশ্চয়ই তারা নানা কথা বলে তাকে চটিয়ে দিয়েছে, তাই পিঙ্গলক। দমনক বলল, তাই যদি হয় তাহলে তো সিংহকে ঠান্ডা করা এমন কিছু শক্ত নয়, দুর্জনরা তাকে যতই চটা, তুমি গিয়ে মিষ্ট করে কথা বলো, তাহলেই তার রাগ জল হয়ে যাবে। সঞ্জীবক বলল, কথাটা তুমি ঠিক বললে না ভাই, দুর্জন যতই তুচ্ছ হোক, তাদের মধ্যে বাস করা যায় না। আজ হোক কাল হোক, কোনো একটা কৌশল বার করে তারা ঠিক মেরে ফেলবে। তখন আমি কি করি, একটা পরামর্শ দাও। দমনক বলল, তুমি অন্য কোথাও চলে যাও, এছাড়া আর তো উপায় দেখছি না। সঞ্জীবক অমনি মাটিতে পা ঠুকে বলল, পালাবো কেন? আমি কি ভীরু, না আমার শক্তি নেই? আমি পালাবো না, যুদ্ধ করব। শুনে দমনক মনে মনে বলল, এই মরেছি, বেটার শিং যা ধারালো, সিংহটাকে যদি গুঁতোয় তাহলেই সেরেছে, আমার একুল ওকুল দুকুল যাবে। ঢোক গিলে সামলে নিয়ে দমনক বলল, তুমিও উপযুক্ত কথাই বলেছ, তবে কি জানো, শত্রুর শক্তি ভালো করে জেনে নিয়ে যুদ্ধে নামা ভালো। সঞ্জীবক বলল, পিঙ্গলক আমাকে মারতে চায়, কথাটা এখনো মন থেকে মেনে নিতে পারছি না ভাই, আমার বাবু বিশ্বাস হচ্ছে না তোমার কথা। দমনক বলল, বিশ্বাস হাড়ে হাড়ে হবে যখন দেখবে সিংহ চোখ লাল করে ভুরু কুঁচকে তোমার দিকে তাকিয়ে জিভ চাটছে। অত হাঙ্গামে কাজ কি ভাই, আজ রাত্রিরেই বন ছেড়ে চলে যাও না কেন? সঞ্জীবক এ কথার আর কোনো জবাব দিল না। দমনক ঘুরে দাঁড়িয়ে দৌড়ে চলে এলো কর্তকের কাছে। কর্তক বলল, মুখটা অত খুশি খুশি দেখছি, ব্যাপার কি? দমনক বলল, খুশি হবার এই তো সময় দাদা, বীজ পুঁতে জল ঢেলে অঙ্কুর অবধি তো হলো, এবারে বাকিটা দেখতে পাবে। দুজনের কাছেই বানানো কথার জাল বুনে
এমন করে দিয়েছি যে আর কোনোদিন দেখতে পাবে না ওরা এক জায়গায় বসে গল্প করছে। কট্টক বলল, কাজটা কি ভালো করলে, অমন বন্ধুত্ব ভেঙে দিলে। দমনক বলল, দুটোই যে আমাদের শত্রু, একটা নিয়েছিল মন্ত্রিত্ব কেড়ে, আর একটাকে অভয় দিয়ে বন্ধু করে এখানে আনলাম। সে এমন করলো যে আমাদের না খেতে পেয়ে মরার উপক্রম হলো। তাই তো ফন্দিটা করতে হলো। দাদা, আগে বাঁচাতে হবে নিজেকে, তারপরে তো আর সব কিছু। কট্টক বলল, সবই তো বুঝলাম, এখন শেষটা সামাল কি করে দেবে দেখো। ওদিকে সঞ্জীবক বন্ধুর কথা যত ভাবে ততই চোখ দিয়ে জল গড়ায়। সারা রাত ধরে কেঁদে কেঁদে মুখ ফুলল, চোখ লাল হয়ে গেল তার। সকাল হলে ভাবল, না, পিঙ্গলকের কাছেই যাই। অন্য কোথাও গেলে কার হাতে আবার শেষটা প্রাণ যায়। মরতে হয় তাহলে ওর হাতেই মরি, গিয়ে শরণ নিলে হয়তো প্রাণে মারবে না। এই ভেবে টলতে টলতে চলল সিংহের বাসার দিকে। পিঙ্গলক বাসার সামনে বসে সঞ্জীবকের অপেক্ষায় করছিল, আর দুই থাবা দিয়ে ঘন ঘন চোখ মুছছিল। এমন সময় দেখল সঞ্জীবক আসছে। চোখ লাল, নাক ফুলে ফুলে উঠছে, আর কেবল অস্থিরভাবে চারপাশে তাকাচ্ছে, ঠিক যেমনটি দমনক বলেছিল। ওদিক থেকে সঞ্জীবকও দেখল পিঙ্গলক বসে আছে, চোখ লাল, ভুরু কুঁচকোনো, তার দিকে তাকাচ্ছেও কেমন করে, ঠিক যেমনটি দমনক বলেছিল। পিঙ্গলক একটা চাপা গর্জন করে আচমকা সঞ্জীবকের ঘাড়ে লাফিয়ে পড়ল। সঞ্জীবক সিংহের ঝটকায় তাকে দূরে ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। দুজনেরই গা কেটে ছড়িয়ে ফুটো হয়ে তরতর করে রক্ত পড়তে লাগলো। কট্টক আর দমনক আড়াল থেকে সবই দেখতে পাচ্ছিল। কট্টক বলল, কি সর্বনাশ করলি, এখনো সময় আছে, গিয়ে থামা। দমনক বলল, চুপ করে দাঁড়িয়ে কেবল দেখে যাও, কোনো কথা বলো না। দুজনে কথা বলছে, এমন সময় একটা তীব্র আর্তনাদ উঠল। দুজনে ঘুরে তাকিয়ে দেখল সারা শরীর রক্তে মাখামাখি ক্ষতবিক্ষত সঞ্জীবক মাটিতে পড়ে ছটফট করতে করতে মরে গেল। তার অবস্থা দেখে পিঙ্গলক হায় হায় করে কপাল চাপড়ে কাঁদতে লাগলো। দমনক এবারে এগিয়ে গেল, পেছন থেকে সিংহকে বলল, মহারাজ, আর শোক করে কি করবেন, আপনি ওকে না মারলে আপনাকেই ও মারত, শান্ত হন, রাজার কান্না সাজে না। দমনককে সামনে পেয়ে সিংহের কান্না যেন আরো উথলে উঠল। তাকে জড়িয়ে ধরে পিঙ্গলক বলল, দমনক, তুমি আমার বিপদের বন্ধু, তুমি ছাড়া আমার গতি নাই। দমনক বলল, মহারাজ, আপনার সেবার জন্যই তো আমি আছি, উঠুন। এরপর সে এমন করে বোঝালো যে পিঙ্গলক সঞ্জীবকের শোক ভুলে দমনককে মন্ত্রী করে সেই বনে রাজত্ব করতে লাগলো।